সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্যদিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মৌসুমী আক্তার। শুরুতেই জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস, 2 ঘন্টা লেনদেনে ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স ইন্ডেক্সটি এই মুহূর্তে 5.30 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,787 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি এখন পর্যন্ত 2.09 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2123 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচকটি এখন পর্যন্ত 1.73 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1315 পয়েন্টে। মোট লেনদেন 225 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকা উঠে এসেছে এখন পর্যন্ত 118টি কোম্পানি, দর হারিয়েছে 93টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর হারানোর তালিকায় রয়েছে 104টি কোম্পানি, দর হার বেড়েছে 128টি এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দর বৃদ্ধির তালিকায় রয়েছে 12টি ফান্ড, দর হারিয়েছে 7টি ফান্ডের দর। এ ছিল ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা চাইলে এই অনুষ্ঠান চলাকালে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO স্পেস আপনার নাম স্পেস আপনার মতামত দিয়ে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে যে কোনো অপারেটর থেকে। পুঁজিবাজার ও অর্থনীতি নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রাকিবুর রহমান। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আমরা যেমনটি দেখছিলাম পুঁজিবাজারের সকাল থেকে কিন্তু ইতিবাচক ধারার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু কয়েক সপ্তাহ যাবত দেখছি যে পুঁজিবাজারের ধারাটা ইতিবাচক মধ্যে রয়েছে, কিন্তু মাঝে মধ্যে সূচকের দরপতন হয়েছে এবং আমরা মাঝে লক্ষ্য করলাম যে আমাদের লেনদেনের পরিমাণটা অনেক বেশি ছিল, 1000 কোটি টাকার ঘরেও লেনদেন আমরা দেখেছি, কিন্তু হঠাৎ করে এভাবে আবার ডাউনে নামার কারণ কি বলে আপনি মনে করছেন? না, এটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে গত কিছুদিন আপনার বাজারে ভলিউম যেমন ইন্ডেক্সে যেমন কমছে, ভলিউমও কমে যাচ্ছে, কিন্তু আপনি খেয়াল করবেন। কিন্তু গত কিছুদিন আগে একটা কনসিস্টেন্সি ছিল যে অ্যাটলিস্ট 1000-এর ঘরে এটা লেনদেনটা হচ্ছিল, ভলিউম ওয়াজ গুড, ইন্ডেক্স এবং ভলিউম দুটোই ভালো ছিল। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এটা 1000-এর থেকে কমে 600-এর ঘরে চলে আসছে, 500-এর ঘরে চলে যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি এটা পুঁজিবাজারের জন্য একটা সুস্থ পুঁজিবাজার আমি বলতে পারি না আর কি। কারণ একসময় দেখা যায় যে এটা বাড়ে, আবার একসময় দেখা যায় যে এটা কমে আসে। তো এই প্রেক্ষাপটগুলি যদি আমরা আলোচনা করি তাহলে যদি আমরা দেখতে পাই যে কেন এটা হচ্ছে, এটা কেন হচ্ছে, তো আমার কেন জানি মনে হয়, যদি আমি ভুল না করি তাহলে আমার কেন জানি মনে হয় যে বিনিয়োগ, আমরা যে বিনিয়োগের কথা বলি, যে আমরা এই বাজারটাকে আমরা ট্রেডার্স মার্কেট বলি না। আমরা বলি না যে আপনি এখানে আসবেন, জাস্ট একদিন 2 দিন বিনিয়োগ করবেন, ছাড়তে বিক্রি করে আপনি প্রফিট নিয়ে চলে যাবেন, আবার আপনি বিনিয়োগ করবেন 3 দিন পর, আবার 4-5 দিন পর আবার বিক্রি করে আবার প্রফিট নিয়ে আপনি একটা লং টাইম বিনিয়োগের কথা আপনি বলছেন। এখানে এই বাজারে সব সময় একটা, আপনি যদি পৃথিবীর অন্যান্য বাজারগুলো দেখেন, বিশেষ করে ভারতের ক্যাপিটাল মার্কেট যদি দেখেন, আজকে গত 10 বছরে ইট ইজ কন্টিনিউ গেইনিং আপনার, এবং প্রত্যেকটা গেইন করছে এবং সবাই বিনিয়োগের মধ্যে আছে। তো আমাদের এখানে বিনিয়োগের যে একটা মানসিকতা, সেটা আমাদের কারোর মধ্যে নেই। বিশেষ করে আমি মনে করি যে বিনিয়োগকে কারা সাস্টেন করতে পারে, যদি আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগ করে তাহলে সে সাস্টেন করতে পারে, কারণ সে লং টার্মে থাকতে পারে। যদি মার্চেন্ট ব্যাংকগুলি তাদের পোর্টফোলিওতে বিনিয়োগ করে, তারা লং টার্মে থাকতে পারে। মিউচুয়াল ফান্ডে যে বিনিয়োগ হয় সেটা লং টার্মে থাকতে পারে। এবং যারা পোর্টফোলিও করে, যে সকল ইনভেস্টমেন্ট ব্যাংক, আপনার আমার পক্ষ থেকে, বিনিয়োগকারীর পক্ষ থেকে যারা পোর্টফোলিও করে, তারা যদি বিনিয়োগে থাকে, তারা যদি পোর্টফোলিও করে, তাহলে দেখা যাচ্ছে যে সেটা বিনিয়োগে থাকে এবং লং টার্মের একটা মার্কেট স্টেবিলাইজ। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা আরো আলোচনা করব। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, 30 সেকেন্ডের একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। মাঝ নদীতে তো বাতাস, তোর ইন্টারনেট কিন্তু একটা পেইন। এই নে, শোন ওয়ান্ডারফুল একটা সং। সুপার স্লো ইন্টারনেট ছেড়ে 1 নম্বর নেটওয়ার্কে আসুন। 28 দিন মেয়াদে 1.5 জিবি ইন্টারনেট প্যাক মাত্র 229 টাকায়। আমার হাতে দেশের 1 নম্বর নেটওয়ার্ক, গ্রামীণ ফোন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিরতির পর আবারও আমন্ত্রণ ব্যবসাপাতি সারাদিনে, ফিরছি আলোচনায়। আপনি বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে আর্থিক প্রতিষ্ঠান বা মার্চেন্ট ব্যাংক এরা লং টাইম বিনিয়োগ করছে না, শর্ট টাইম করছে, এর কারণ বলছিলেন আপনার একটা ব্যাপার আপনি নিশ্চয়ই জানেন যে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটেড যেটা বলা হচ্ছে আর কি, বাংলাদেশ ব্যাংক যে একটা বাধ্যকতা করেছে, সেটা হলো যে এক্সপোজার লিমিটের বাইরে আপনি যেতে পারবেন না। মানে একটি আর্থিক প্রতিষ্ঠান বা একটি ইনভেস্টমেন্ট ব্যাংক যদি আপনার 100 কোটি টাকা বিনিয়োগ করতে পারে, তাহলে তিনি 100 কোটি টাকা বিনিয়োগ করার
যে কস্ট প্রাইসে যে শেয়ারটা কিনলেন 120 টাকা উনি বিনিয়োগ করলেন, দেখা গেল শেয়ারের দামটা যদি 20% বাড়ে তাহলে 120 কোটি টাকা হলো, পুরো শেয়ারের মূল্যটা 120 কোটি হলো। তাহলে বাংলাদেশ ব্যাংক বলছে ওই যে আপনার ক্যাপিটাল গেইন যে হয়েছে 20 কোটি টাকা, এটাই আপনার অলরেডি এক্সপোজার লিমিটকে ক্রস করেছে, কিন্তু আসলে তো সে শেয়ারটা বিক্রি করে নাই, তার কস্ট প্রাইস কিন্তু 100 কোটি, ওইটা তার লিমিট, 100 কোটির উপরে উনি যেতে পারবে না। কিন্তু যেহেতু ক্যাপিটাল গেইন হয়েছে বাড়ছে, তাকে বলা হচ্ছে যে না, এটা তোমার ক্যাপিটাল গেইন হয়েছে, অথবা এটা তোমাকে বিক্রি করে দিয়ে তোমাকে 100 কোটির নিচে চলে আসতে হবে। তখন সে ক্যাপিটাল গেইন হলে 10 কোটি হোক আর 5 কোটি হোক 20 কোটি হোক, এটা বিক্রি করে তাকে আবার চলে আসতে হচ্ছে ক্যাপিটাল গেইন তার এক্সপোজার লিমিটের নিচে। তো সেখানে তাকে বাধ্য করা হচ্ছে শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য। তাহলে হচ্ছে কি, তাহলে ওই প্রতিষ্ঠানগুলো ট্রেডিং এর মধ্যে চলে যাচ্ছে। আপনি খেয়াল করবেন যে আপনি 20 কোটি টাকা শেয়ার কিনছেন, এটাই আপনার লিমিট, এখন 20 কোটি টাকার বেশি হয়েছে, আবার আপনাকে বিক্রি করে দিয়ে 20 কোটির মধ্যে চলে আসতে হবে। তো এই যে তাহলে আপনি বিনিয়োগে যে থাকা লং টার্ম যে একটা বিনিয়োগ, সেই বিনিয়োগে থাকতে পারছেন না। তো এই জন্য আমি বলবো যে এই জায়গাতে বাংলাদেশ ব্যাংকের একটা সংশোধনী আনা উচিত। অ্যাটলিস্ট কস্ট প্রাইস এবং আপনার মার্কেট প্রাইসের মধ্যে তার একটা ডেফিনেশন নিয়ে আসা উচিত, সমন্বয় করা উচিত, যে যেটা ক্যাপিটাল গেইন সেটা কখন তিনি বিক্রি করবেন, কি জন্য বিক্রি করবেন, সেটা তার নিজস্ব ব্যাপার, সেটাকে আপনার এক্সপোজার লিমিট ধরা ঠিক হবে না। আর দ্বিতীয় কথা হলো যে আপনি জানেন যে আমার কেন জানি মনে হয় যে 26 তারিখে আপনার মনিটারি পলিসি, যে বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি ঘোষণা করতে যাচ্ছে। তখন গত বছর মনিটারি পলিসি ঘোষণা করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারের উপর অতিরিক্ত নজরদারির কথা বলেছে, অনেকে প্যানিক হয়ে গেছে, অনেকে মনে করেছেন যে না কোনো একটা কিছু ভয় ছিল আর কি, গতবার যেটা হয়েছে আর কি। আপনি জানেন সেখানে 1500-1600 কোটি থেকে আইসা একেবারে 300 কোটিতে আবার চলে আসছে মার্কেট, কারণ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত নজরদারি মার্কেটকে হতাশা এবং প্যানিক করে দিয়েছিল। তো আমি মনে করি বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি যখন ঘোষণা করে, তখন অবশ্যই বর্তমান গভর্নর সাহেবকে আমি জানি উনি অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত পুঁজিবাজার বান্ধব। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটা ভুল করবেন না, যে উনি মানি মার্কেটকে যেমন গুরুত্ব দিবেন তেমনি ক্যাপিটাল মার্কেটকেও গুরুত্ব। ক্যাপিটাল মার্কেট কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি যদি লং টার্ম ফাইন্যান্স চান, আপনি যদি লং টার্ম একটি শিল্প প্রতিষ্ঠানের জন্য যদি একটা লং টার্ম ফাইন্যান্স চান একটা, তাহলে টাকাটা কোথেকে আসবে? সেটা তো ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া যাবে না, কারণ ব্যাংক ব্যবস্থাতে আমরা শর্ট টার্ম, এবং দেখা গেছে ব্যাংক ব্যবস্থা থেকে বড় বড় শিল্প প্রতিষ্ঠানে লং টার্ম যে টাকা দেওয়া হয়েছে সেটা আর কোনোদিন ফিরে আসে না, সেখানে খেলাপিলানির সৃষ্টি হয়েছে। অতএব পৃথিবীর কোনো দেশে আপনার লং টার্ম আপনার ফান্ডের জন্য আপনাকে সবসময় পুঁজিবাজারকে ইউটিলাইজ করতে হবে। পুঁজিবাজারে হলো একটি মাত্র জায়গা। ব্যাংকের বিষয়টা নিয়ে কথা বলবো আরো, কিন্তু তার আগে একটু জানতে চাচ্ছি যে এই যে আপনি বারবার বলছেন যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আগাচ্ছে না বা লং টাইম করছে না, এবং আমরা কিন্তু যে এই যে পুঁজিবাজারের মাঝে মধ্যে যে ঊর্ধ্বগতিটা দেখি, লেনদেনটা বাড়ে বা সূচক বাড়ে, যেটাই হোক না কেন পুঁজিবাজারের ভালো অবস্থানের উপর কিন্তু ডিপেন্ড করছে আর্থিক খাতগুলো। মানে আমরা কেন শুধুমাত্র এই আর্থিক খাত উপর ডিপেন্ড করছি? না, আমি সেভাবে না, শুধু আর্থিক খাত একাই বাজারকে স্টেবিলাইজ করতে পারবে না। বাজারকে স্টেবিলাইজ করার জন্য আমরা কিন্তু কিছুদিন আগেও দেখেছি যে ব্যাংক খাতের উপর ডিপেন্ড করে আমাদের সূচকটা বেড়েছে, এরকম আমরা প্রতিবেদনে লেখা দেখেছি এবং ডিএসসি সূত্রেও জেনেছি। ওইটা হলো আরেকটা কথা। আপনি যে ব্যাপারটা জানতে চাচ্ছেন সেটা হলো যে আপনি বলছেন যে সূচকের বৃদ্ধি, হ্যাঁ, যেহেতু আমাদের দেশের ব্যাংক, আমাদের পুরা মার্কেটটা একটা ক্যাপিটালাইজেশন, আমরা ব্যাংকের শেয়ার, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আপনাকে খেয়াল করতে হবে, এবং ব্যাংকের পেড অফ ক্যাপিটাল বড়, এবং ব্যাংকের পেড অফ ক্যাপিটাল গ্রামীণের শেয়ার যদি একটু বাড়ে তাহলে কিন্তু আপনার ইন্ডেক্স বাড়বে, আপনার লাফার্জের শেয়ারের যদি একটু বাড়ে তেমনি বাড়বে, তেমনি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের যদি শেয়ারের দাম একটু বাড়ে, কোনো শেয়ার যদি 1 টাকা 2 টাকা 3 4 টাকা করেও বাড়ে, তাহলে দেখা যাবে যে ইন্ডেক্স অনেক বেড়ে গেছে, কারণ এগুলি পেড অফ ক্যাপিটাল অনেক বড়, এগুলি অনেকাংশে জুড়ে আছে, পুরাটাই ওরা জুড়ে আছে আপনার ক্যাপিটাল মার্কেটে। সেই জন্য বলছি আর কি। আমাদের পাশাপাশি অন্য খাতগুলোর উপর আমরা কেন ডিপেন্ড করতে পারছি না? অন্য খাতগুলোর উপর মানে কি অবস্থা বা কেন আগাতে পারছে না? এটা তো বিনিয়োগকারীদের ব্যাপার, এটা তো বিনিয়োগকারীদের ব্যাপার। বিনিয়োগকারীরা কখন কোন খাতে বিনিয়োগ করবেন এটা তার নিজস্ব ব্যাপার। কখন তারা ব্যাংক খাতে বিনিয়োগ করবেন, কখন তারা ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগ করবেন, কখন তারা সার্ভিস সেক্টরে বিনিয়োগ করবেন, কখন তারা আপনার ইলেকট্রনিক সেক্টরে বিনিয়োগ করবেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। আরেকটা বিষয় যেটা ছিল যে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক ডক্টর স্বপন কুমার তিনি একটা অনুষ্ঠানে বলছিলেন যে শিল্পায়নের জন্য ব্যাংক ঋণে খরচটা বেশি, আর এর জন্য তিনি বলছিলেন এর বিপরীতে পুঁজিবাজারকে ব্যবহার করা যেতে পারে এবং করতে হবে, এই ধরনের কথা তিনি বলছেন। এতে খরচও কম এবং বিনিময়ে বছর শেষে কিন্তু লভ্যাংশও পাওয়া যায়। তো এর সাথে কি আপনি একমত? হ্যাঁ, এটা তো আমাদের কমিশনার সাহেব কথা বলেছেন, এটাই ধ্রুব সত্য সারা বিশ্বব্যাপী। আপনি যদি লং টার্ম ফাইন্যান্স চান, লং টার্ম আপনি একটা বড় ফাইন্যান্স চাচ্ছেন, সেই ফাইন্যান্সটা আপনি
যদি আপনি আজকে যদি আপনি পুঁজিবাজার থেকে নেন তাহলে এটা কস্ট অফ ফান্ড তো একেবারেই নেই, কস্ট অফ ফান্ড অনেক কম। আর ব্যাংক থেকে যদি আপনি টাকা নেন তাহলে এটা রেট অফ ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা আপনাকে খেয়ে ফেলবে। কারণ আমরা দেখেছি ব্যাংক ব্যবস্থা থেকে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের টাকা নিয়ে কোনোদিন কেউ সফল হতে পারেনি, বরং পুঁজিবাজার থেকে যারা টাকা নিয়েছে, পুঁজিবাজার থেকে জনগণ থেকে যারা টাকা নিয়েছে তারাই কিন্তু ভালো করেছে। আপনি যদি ভারতের দিকে তাকান তাহলে ভারতের এক্সাম্পল যদি আপনি নিয়ে আসেন, আজকে ভারতের এমন কোন সেক্টর বাকি নেই যে সেক্টরের গ্রোথ আপনার, যে সেক্টর আপনার পুরো টাকাটাই আপনার পুঁজিবাজার থেকে নিচ্ছে। আপনি জানেন যে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি, জিও 4G আপনার এই যে আপনার মোবাইল কোম্পানি ছাড়ছে আপনার, তার জন্য 20,000 কোটি টাকা তারা রেজ করতেছে আপনার ক্যাপিটাল মার্কেট থেকে। এবং প্রত্যেকে, এবং রিয়েল এস্টেট, তারপর আইটি, তারপর আপনার বিদ্যুৎ খাত, তারপর যে খাতের কথাই বলেন না কেন প্রত্যেকে টাকা সংগ্রহ করছে জনগণ থেকে, কারণ জনগণের হাতে সঞ্চয় আছে। জনগণ সঞ্চয়ের একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায়। আচ্ছা, আমরা পুঁজিবাজার নিয়ে আরো আলোচনা করব, আমাদের একটা বিরতির সময় হয়েছে, একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ব্যবসাপাতি সারাদিনে। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম আমাদের আজকের অতিথি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রকিবুর রহমানের সাথে। আবারও ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম। এবার আপনার কাছে জানতে চাইবো যে এই যে ব্যাংক আমানতের বিষয়টা, আমরা কিন্তু মাঝখানে শুনেছিলাম যে ব্যাংক আমানতের উপর যে শুল্কটা বাড়ানো হচ্ছে, আবগারি শুল্ক, সেটার কারণে কিন্তু অনেকেই বলছিলেন যে ব্যাংক থেকে মুখ ফিরিয়ে আনবে এবং পুঁজিবাজারে বিনিয়োগ করবে। কিন্তু আমরা কিন্তু যতই সুদের হার বাড়াক বা যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, সাধারণ মানুষদেরকে দেখছি যে ব্যাংকেই আমানতটা রাখছে বা সঞ্চয়পত্র কিনছেন, কিন্তু এই যে পুঁজিবাজারে বিনিয়োগ করাটা এটা কিন্তু করছেন না, কারণ তারা বলছেন যে পুঁজিবাজারের উপর তাদের কোনো আস্থা নেই। এই জায়গাটা এখনো তৈরি হয়নি। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি আপনার সাথে এই ব্যাপারে আমার দ্বিমতের কোনো কিছু নেই, কারণ আপনার ব্যাংকে ইন্টারেস্ট রেট অনেক কমে গেছে, ইনফ্লেশন রেট 6 এর কাছাকাছি, ব্যাংকে ইন্টারেস্ট ডিপোজিটের এগেইনস্টে 5.5%, এটা এখন রাখলে উল্টে আরো লস। যদিও এখন সবাই সঞ্চয়পত্রে টাকা রাখতে, যদিও সঞ্চয়পত্র সকলের জন্য না, সঞ্চয়পত্র হলো যারা পেনশনভোগী কর্মচারী বা যারা অল্প পয়সা যাদের সংসার চালাইতে হয় তাদের কিছু সঞ্চয় আছে, সেটা তারা সঞ্চয়পত্রে, কিন্তু সঞ্চয়পত্র এখন সবাই ব্যবহার করছেন। কিন্তু আমি বলবো যে পুঁজিবাজারকে যতক্ষণ পর্যন্ত অ্যাট্রাকটিভ করা না যাবে, পুঁজিবাজারকে যতক্ষণ পর্যন্ত গতিশীল এবং স্থিতিশীল করা না যাবে, ততক্ষণ পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারের দিকে ধাবিত হবে না। কারণ সেটার জন্য কি করা উচিত? আমি মনে করি যে পুঁজিবাজারে যে ভালো ভালো শেয়ার, ভালো ভালো কোম্পানির নিয়ে আসতে হবে, পুঁজিবাজারকে অনেক বড় করতে হবে, পুঁজিবাজারের গুরুত্ব বাড়াতে হবে। আজকে দেখেন আপনার সরকারের হাতে যে শেয়ারগুলি আছে, আজকে সরকারের হাতে এবং মাল্টিনেশনাল যে কোম্পানিগুলি আছে, আজ পর্যন্ত একটি মাল্টিনেশনাল কোম্পানি আমরা আনতে পারিনি। কেন আসছে না? কেন আনতে কারণ তারাও আসছে না। আপনি দেখেন আজকে যারা বিদেশি কোম্পানিগুলি এখানে ব্যবসা করছেন, রবি, তারপর বাংলা লিঙ্ক থেকে আরম্ভ করে যারাই আছেন, মোবাইল কোম্পানি আছে, একটি মোবাইল কোম্পানি বাজারে আসছে না, কারণ তারা বলছে তারা এমন কোনো ইনসেন্টিভ পাচ্ছে না যে ইনসেন্টিভের বিনিময়ে তারা বাজারে আসবে। দ্বিতীয়ত আপনি চিন্তা করে দেখেন, সরকার পাওয়ার প্রজেক্ট করছেন, জ্বালানি খাতে প্রজেক্ট করছেন, ইনফ্রাস্ট্রাকচার করছেন। মাঝখানে সরকারের প্রতিমন্ত্রী বলেছিলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছিলেন যে তারা কিছুদিনের মধ্যে পুঁজিবাজারে আসবেন এবং পুঁজিবাজার থেকে তারা টাকা সংগ্রহ করবেন, এটা 8-9 মাস আগে উনি বলেছিলেন, কিন্তু আজ পর্যন্ত আমরা এটা আলোর মধ্যে। এবং মাঝখানে কিন্তু আমরা শুনেছিলাম সরকারি থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, সরকারি ব্যাংকগুলো 26 তারিখে একটা মিটিং আছে, সকলে মিলে একটা মিটিং আছে, যে মিটিং এর মধ্যে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা তারা কিভাবে পুঁজিবাজারে সন্নিবেশিত, কিভাবে পুঁজিবাজারে আসা যায়। তা আমি একটা কথা বলবো যে 2009-10 থেকে আমরা এটা চেষ্টা করে আসছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে একবার 29টা কোম্পানির শেয়ার ছেড়ে দেওয়ার কথা ছিল আপনার সরকারের হাতে পর্যায়ক্রমে, সেটাও আজ পর্যন্ত কার্যকরী হয়নি। তাহলে দেখা যাচ্ছে যে আলোচনার মধ্যে সব সীমাবদ্ধ থাকে, কিন্তু বাস্তব কোনো কাজ হয় না। তো এই বাস্তব কাজটা করার জন্য সরকারকে অত্যন্ত স্ট্রং ভূমিকা নিতে হবে। আমি মনে করি শুধু আলোচনার মাধ্যমে এই কাজটা করা যাবে না। এটার জন্য আমি মনে করি যে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং যে সকল মন্ত্রণালয় শেয়ার ছাড়া হবে বা চিন্তা ভাবনা করা উচিত, সেই সকল মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মচারী নিয়ে একটা কমিটি করা উচিত, একটা মানে স্ট্রং কমিটি করা উচিত, ইমপ্লিমেন্টেশন কমিটি, যে কমিটি এই কাজটুকু করবে। আসলে বাজারকে যতক্ষণ আপনি সমৃদ্ধশালী না করবেন এবং আমি এটাও মনে করি যে সাধারণ বিনিয়োগকারীরা সরাসরি বাজারে আসার আর কোনো সুযোগ নেই, কারণ তারা উচিত হবে না, কারণ তারা নিজেরা অ্যানালাইসিস করতে পারে না, তারা ইমোশনে মুভ করে। তো এই জন্য সাধারণ বিনিয়োগকারী অনেক মৌলিক দিক দেখে আপনাকে বাজারে বিনিয়োগ করতে হবে, ফান্ডামেন্টাল দেখে বাজারে বিনিয়োগ করে আপনি কেন বিনিয়োগ করছেন, ওই শেয়ারটার মধ্যে কেন বিনিয়োগ করবেন, কেন করবেন,
এবং আপনাকে লং টার্মে বিনিয়োগ করতে হবে, এবং শর্ট টার্ম এবং ট্রেডিং মেন্টালিটি নিয়ে যদি বাজারে আসেন তাহলে আপনি সাময়িক লাভবান হতে পারেন, বাট ইন দ্য লং টার্মে আপনি লস করবেন। আমি যেটা বিশ্বাস করি যে বাজারকে যদি ভালো করতে চান, বাজারকে যদি গতিশীল করতে চান, তাহলে আমরা যেখানে আছি আমাদের সবাইকে সঠিক কাজটুকু করতে হবে। সঠিক কাজ বলতে যে আমি এই ব্যাপারে একটু জানতে চাইবো, সঠিক কাজ বলতে কি আপনি বোঝাচ্ছেন যে বুঝে শুনে বিনিয়োগ করা বা না, বিনিয়োগকারীদের সচেতন থাকতে হবে। একটি সচেতন বিনিয়োগকারী, একটি শক্তিশালী সচেতন বিনিয়োগকারী একটি বাজারকে শক্তিশালী এবং স্বচ্ছ এবং জবাবদিহি করতে পারে। এরকম একটা কথাই আমরা সেদিন একটা অনুষ্ঠানে শুনছিলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান, তিনি বলছিলেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সচেতন হলেই দেশের পুঁজিবাজার সমৃদ্ধ হবে, এই ধরনের একটা কথা বলছিলেন। সাথে সাথে আবার বাজারে ভালো ভালো কোম্পানি নিয়ে আসতে হবে, টেকসই কোম্পানি নিয়ে আসতে হবে। কিন্তু এই যে কথাটা বলছেন যে বুঝে শুনে বিনিয়োগ বা মৌলিক বিষয়গুলো জানতে হবে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সচেতন হতে হবে, এই ধরনের কাজের জন্য কিন্তু এখন ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনি জানেন সারা দেশব্যাপী চালু হয়েছে, এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি সারা দেশব্যাপী চালু হয়েছে, প্লাস ঢাকা স্টক এক্সচেঞ্জ, এবং গতকালও কিন্তু রাজশাহীতে যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ সব সময় আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং সেন্ট্রালি ঢাকাতে সবসময় বিনিয়োগদের পরামর্শ দিয়ে আপনার এই ধরনের অনুষ্ঠান করে থাকে। বিনিয়োগ এ ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাচ্ছি যে এটা বিনিয়োগকারীদের জন্য কতটুকু এটা অনেক ভালো, অনেক বিনিয়োগকারী কি কি কাজ করছে, কি কি কাজের উদ্যোগ নিচ্ছে। একজন বিনিয়োগকারী সচেতন, মানে উনি কি দেখে বিনিয়োগ করবেন, কোন শেয়ারে কেন বিনিয়োগ করবেন, এবং কখন কিনবেন, কখন তার কিনা উচিত না, কখন বাজারে থাকা উচিত, কখন তার বাজারে থাকা উচিত না। তবে সবচেয়ে বড় কথা হলো আপনি যখনই ভালো শেয়ারে বিনিয়োগ করবেন আপনি একটু লং টার্মে বিনিয়োগ করতে হবে, আপনি শর্ট টার্মে বিনিয়োগ আপনাকে কোনো ফল দেবে না। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের এখানে আজকে কিন্তু অনেকগুলি আপনি ইনভেস্টমেন্ট ব্যাংক কিন্তু আপনার পোর্টফোলিও করে, বিনিয়োগকারীর পক্ষ থেকে পোর্টফোলিও করে। যে সকল বিনিয়োগকারীর এই সুযোগ থাকে না, অ্যানালাইসিস করার সুযোগ থাকে না, তাদের বুঝার সুযোগ থাকে না, তাদের উচিত ওই সকল ইনভেস্টমেন্ট ব্যাংকের পোর্টফোলিওতে তাদের টাকা দেওয়া এবং মিউচুয়াল ফান্ডের টাকা দেওয়া। কারণ মিউচুয়াল ফান্ডের পৃথিবীর সব দেশের পুঁজিবাজারকে স্টেবিলাইজ করেছে ইনভেস্টমেন্ট ব্যাংক, মিউচুয়াল ফান্ড, আরো অনেক কিছু আছে যেগুলি বিনিয়োগকারীরা সরাসরি করে না, ইনডাইরেক্টলি করে, এবং সেখানে তারা লাভবান হয়। তা আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বাজারকে যদি আপনি শক্তিশালী করতে চান, আমাদের বাজারকে যদি আরো ব্রড বেস করতে চান, এবং বাজারের মাধ্যমে যদি শিল্পায়ন এবং কর্মসংস্থান করতে চান, তাহলে সবার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে হবে, এবং পুঁজিবাজারকে অবহেলা করা যাবে না। পৃথিবীর যে দেশে পুঁজিবাজার যত শক্তিশালী সে দেশে অর্থনীতি তত শক্তিশালী, এবং এটা আপনাকে মানতে হবে। এবং আমরা জিডিপিতে আমরা অত্যন্ত নগণ্য কন্ট্রিবিউশন করি, মাত্র 18 থেকে 20%, সেটা ভারত হলো 60%-এর উপরে, থাইল্যান্ডে হলো আপনার প্রায় 100% উপরে, সিঙ্গাপুরেও প্রায় 100% উপরে, আমেরিকা অনেক দেশে প্রায় সব দেশে 80% নিচে কোনোটা নেই, বাট আমাদের কন্ট্রিবিউশন একেবারে সামান্য। আপনি যে বাইরের দেশের সাথে আমাদের দেশের পুঁজিবাজারকে তুলনা করছেন, এরকম আর কোন কোন দিক আছে যেগুলো আমাদের ডেভেলপ করা উচিত বা আমাদের পুঁজিবাজার আরো সমৃদ্ধ করার জন্য ওই কাজগুলো করা উচিত? না, আমাদের পুঁজিবাজারের যেটা যদি আমরা দূরে না গিয়ে, মানে অন্য দেশের সাথে আমরা ভারতের সাথে যদি তুলনা করি, তাহলে আমাদের পুঁজিবাজারে এখন কিন্তু ইকুইটি মার্কেট, আমরা শুধু লেনদেন করি ইকুইটি মার্কেট, এখানে বন্ড মার্কেট নাই। এখানে ছোট ছোট কোম্পানিগুলি নিয়ে আসার জন্য এসএমই বোর্ড নেই, স্মল এবং মিডিয়াম টাইপের বোর্ড এখনো হয়নি। তো এখানে ক্লিয়ারিং কোম্পানি এখনো গঠন করা হয়নি, যদি সবগুলি করা হচ্ছে। ওটিসি মার্কেটকে আরো স্ট্রং করতে হবে, যেগুলি করার চেষ্টা করা হচ্ছে। এই যে অপশন মার্কেট, ফিউচার মার্কেট, এবং এগুলি এখনো আমাদের এখানে শুরু হয়নি। আমাদের অনেকগুলি অপশন আছে যেগুলি আমাদেরকে তাড়াতাড়ি চালু করতে হবে, যেগুলি চালু করলে অনেক কোম্পানি আসবে, অনেক ভালো ভালো ইনক্লুশন হবে, তাতে অনেকের আস্থা বাড়বে, এবং মার্কেট ব্রড বেসড। মার্কেট যত ব্রড বেসড হবে, একজন বিনিয়োগকারী শুধু ইকুইটি মার্কেটে থাকবে না, তিনি বলুন যে আমি ইকুইটি মার্কেট আমি পছন্দ করছি না, আমি বন্ড মার্কেটে চলে যাব, ঠিক আছে, আমি ফিউচার মার্কেটে চলে যাব, আমি বিভিন্ন মার্কেটে আমি দেখবো আমি কোথায় কি হবে। আর অনেক ভালো ভালো কোম্পানি, আইটি সেক্টরে অনেক কোম্পানি আছে স্মল পেইড আপ ক্যাপিটাল, তারা ওই ছোট ছোট স্মল পেইড আপ আপনি 10 কোটি 20 কোটি টাকা, তারা বাজারে আসতে পারছে না ছোট ছোট হওয়ার কারণে। তা আপনি স্মল মিডিয়াম বোর্ড করেন, তাহলে তাদেরও আসার সুযোগ হয়ে যায়, তারা আসলে মার্কেট আরো বড় এবং ব্রড বেস হয়। মানে কয়েকটা ধাপ থাকলে জি অনেক কিছু অপশন আপনাকে থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজারকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, এবং তিনি বলছেন যে আপনি দীর্ঘমেয়াদী পুঁজি সংগ্রহের জন্য আপনাকে পুঁজিবাজারকে ব্যবহার করতে হবে। কারণ আমাদের কাছে টাকা আছে, নন রেসিডেন্ট বাংলাদেশিদের কাছে টাকা আছে, আপনি যখন একটা শেয়ার ছাড়েন তখন কিন্তু শেয়ারটা সাবস্ক্রিপশন হয়ে যায়, আপনি খেয়াল করবেন। এই জন্য আমি মনে করি সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারের হাতে, সরকার যেমন আপনার যমুনা ব্রিজ, বঙ্গবন্ধু ব্রিজ, এগুলি কোম্পানিতে রূপান্তরিত করে দিয়ে এটার একটা পোর্শন শেয়ার ছেড়ে দিতে পারে, এখান থেকে যে টাকা সংগ্রহ করবে ওইটা ডেভেলপ করতে পারবে, অন্য একটা ব্রিজ করতে পারে। তেমনি এয়ারপোর্টকে কোম্পানিতে রূপান্তরিত করে এয়ারপোর্টের শেয়ার ছেড়ে দিতে পারে। তেমনি সরকারকে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে অনেক কোম্পানি তৈরি করে সরকার শেয়ার ছেড়ে দিতে পারে এবং জনগণকে সমৃদ্ধ করবে। আমার মনে হয় এই কাজগুলি যদি আমরা করি, এবং আমাদের এখানে যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করবো, আপনারা একবার পুঁজিবাজারকে ব্যবহার করেন। যারা একবার পুঁজিবাজারকে ব্যবহার করেছে, স্কয়ার গ্রুপ,
এবং একমি যারা আসছে গ্রামীণ, তারা এভরিবডি ফিল ফ্রি, তারা তাদের এই পুঁজিবাজারের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানকে আরো অনেক বড় করতেছে। যদিও এখানে জবাবদিহিতা অনেক বেশি, তো জবাবদিহিতা থাকা তো ভালো, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট করা তো ভালো। আমি তো মনে করি অনেকের কিন্তু এখানে যে আপনি বলছেন ভালো ভালো কোম্পানিগুলো আসার জন্য, অনেকের কিন্তু মন মানসিকতা এরকম থাকে যে এত কষ্ট করে একটা কোম্পানি ডেভেলপ করেছি বা আমার নিজের একটা মূলধন আছে, নিজের সবকিছু আছে, এগুলো শেয়ার করতে চায় না, যে শেয়ার বাজারে আসতে চায় না, এই ধরনের একটা মন মানসিকতা থাকে। একটা পর্যায়ে পর্যন্ত আপনি চালাইতে পারবেন, কিন্তু আর যদি বড় করতে যান, আপনার যদি বড় করতে যান, যে আপনার মধ্যে যদি কর্পোরেট কালচার না থাকে, আপনার মধ্যে যদি গুড গভর্নেন্স না থাকে, আপনার মধ্যে যদি গুড অ্যাকাউন্টস না থাকে, আপনার মধ্যে যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি মেনে যদি কোম্পানি পরিচালনা না করেন, আলটিমেটলি কিন্তু ওই কোম্পানি কিন্তু বসে যায়। পৃথিবীর সব দেশে আপনি দেখেন না, যত বড় বড় কোম্পানি আছে, কোনটা আপনার প্রাইভেট সেক্টরে আছে, কোনটা ব্যক্তি মালিকানায় আছে, পারিবারিক মালিকানায় কোনো কোম্পানি নেই, একটি কোম্পানিও নেই। তা আমাদের এখানে আমি বিশ্বাস করি, আপনি যদি আমাদের এখানে যে বড় বড় 2-4টা কোম্পানি আমাদের ক্যাপিটাল মার্কেটে আছে, তারা কত ভালো করতেছে, তাদের খবর নেন, তারা কত ভালো করতেছে, এটা বুঝতে হবে আমাদেরকে। আমি মনে করি যে আমাদের এই পুঁজিবাজার অত্যন্ত সম্ভাবনাময় একটা পুঁজিবাজার। এখানে টেনশন করার কিছু নেই, এখানে ভয়ভীতির কোনো কিছু নেই, কিন্তু আমাদের আনুষঙ্গিক অনেক কিছু আমাদের গড়ে তুলতে হবে। এগুলি দিয়ে আমরা পুঁজিবাজারকে অনেক বেশি শক্তিশালী করতে পারি, যেটা দিয়ে আমাদের বিনিয়োগকারী লাভবান হবে, দেশ লাভবান হবে, কর্মসংস্থান হবে, শিল্পায়ন হবে এবং দেশের অনেক বেশি উন্নতি হবে। আমরা এরকমই প্রত্যাশা করি। এবং আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে আমরা প্রতি বছরই দেখি যে জিডিপির বিপরীতে পুঁজিবাজারের মূলধনটা কমছে, কিন্তু অন্য দেশের তুলনায় কিন্তু একটু ভিন্ন আমরা দেখতে পারি। অন্য দেশে যে তাদের কিন্তু বেশিরভাগই চিত্রটা ভিন্ন, তাদের জিডিপির অনুপাতে বাজারের মূলধনটা বাড়ছে। আমরা কেন এই দিক থেকে পিছিয়ে আছি? না, আমরা পিছিয়ে পার্টিসিপেশন, আমাদের পার্টিসিপেশন কম। আমাদের 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 যে দেখেন, আপনি এখন পর্যন্ত ছোট করে জানতে চাইবো, আমাদের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলি আসছে না, সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান লিস্টেড হচ্ছে না। তো সেই জন্য আমরা আমাদের মূলধনও বাড়ছে না, আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশনও বাড়ছে না। যত বেশি কোম্পানি সন্নিবেশিত হবে, তত বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়বে, যত বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়বে, তত বেশি আমরা জিডিপিতে আমরা কন্ট্রিবিউশন করতে পারবো। আমরা সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আমাকে নিয়ে আসার জন্য আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।